নমস্কার বন্ধুরা। আমাদের রোজকার এই ব্যস্ততার জীবনে সময়ের অভাবে হারিয়ে ফেলা গল্পের বই পড়ার শখটাকে খানিকটা পুনরুজ্জীবিত করতেই ইওর স্টোরি টেলারের এই নিবেদন। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্যে। বেশি দিনের কথা নয়, এই গত ফাল্গুন মাসের কথা। দোলের ছুটিতে গালুডি বেড়াতে গেছিলাম। প্রসঙ্গক্রমে বলি যে সিংভূম জেলার এই অঞ্চলে আমি অনেকবার গেছি। এখানে আমার কয়েকটি বন্ধু বাড়িও করেছে এই ছুটি কাটাতে কিছুদিন ওখানে গিয়ে থাকার জন্য। গালুডি ক্ষুদ্র গ্রাম। এ থেকে 4-5 মাইল দূরে দূরে সব দিকেই পাহাড় আর জঙ্গল। দক্ষিণ পশ্চিমে সুবর্ণরেখার ওপারে সিদ্ধেশ্বর এবং ধনঝরি শৈলমালা, আর ওদিকে তামা পাহাড় নামে একটি অনুচ্চ পাহাড়। এখানে কয় বছর আগে একটা তামার খনি ছিল। কোম্পানি ফেল হয়ে যাওয়াতে ঘর বাড়ি কারখানা চিমনি ম্যানেজারের বাংলো সবই পড়ে আছে, শুধু মানুষ নেই। জায়গাটার নাম রাখা মাইন্স। এই নামে একটা ছোট রেল স্টেশনও আছে, এই 1.5 মাইল মতো দূরে। রাখা মাইন্স এবং তার চারপাশে যে ঘন জঙ্গল এবং পাহাড়, ঠিক তার মাঝেই সাঁওতালি একটি বন্য গ্রাম আছে। এইসব বনে হাতি আছে, শঙ্খচূড় সাপ আছে, ভাল্লুক তো আছেই। এই জঙ্গলে যখন তখন চলাফেরা করা বিপজ্জনক। বন্দুক না নিয়ে কখনো যাওয়াই উচিত না। এই পরিত্যক্ত নির্জন স্থানে একটা ভগ্নপ্রায় খড়ের বাংলোতে এক মাদ্রাজি কবিরাজ থাকত। তার সঙ্গে বেশ আলাপ হয়েছিল। তার মুখে গল্প শুনেছি। কিছুদিন আগে 2 বুনো হাতির লড়াই হয়েছিল ওই পুরনো কারখানার কাছে। 2 দিন ধরে লড়াই হয়, শেষকালে একটা হাতি মারা যায়। বেশি রাতে তার বাংলোর বারান্দায় বাঘ ডাকে। সম্পূর্ণ দিনের আলো না ফুটলে তিনি কখনো বাংলোর বারান্দার দিকের দড়ি খোলেন না। আমি ইতিপূর্বে অনেকবার যখন গালুডি গেছি, তখন তার রাখা মাইন্স আর তার আশেপাশের বনে একা একা বেড়াতে গিয়েছি। একা যাওয়ার কারণ বলতে প্রথমত ওসব মনের মধ্যে স্বাস্থান্বেষী যে অজীর্ণ রোগগ্রস্ত শৌখিন কলকাতার বাবুরা পায়ে হেঁটে যেতে রাজি হন না। আর দ্বিতীয়ত বলতে গেলে গভীর বনের মধ্যে বেড়ানোর শব্দও সবার থাকে না। এতে তাদের দোষ দেওয়া চলে না। অবশ্য অনেকবার বেরিয়ে বনের মধ্যে কিছু কিছু জায়গা পরিচিতও হয়ে গেছিল। পরিচয় যখন খুব ঘনিষ্ঠ হয়ে যায় তখন লোকে স্বভাবতই সেখানে একটু অসতর্ক হয়ে পড়ে। আমিও তাই হয়েছিলাম। ওদেশে বনে বেড়াতে হলে সাধারণত সকালের দিকেই যাওয়ার কথা। বেলা 2-3টের পর, অর্থাৎ পড়ন্ত বেলার দিকে বনের মধ্যে থেকে বার হয়ে লোকালয়ের দিকে চলে আসাই ভালো। প্রথম প্রথম এই নিয়ম খুব মেনে এসেছি। একজন করে সাঁওতাল গাইড সঙ্গে না নিয়ে বনে যেতাম না। একবার সিদ্ধেশ্বর ডুবুরি বলে প্রায় 1500 ফুট উঁচু একটা পাহাড়ের চূড়োয় উঠেছিলাম। সেবারও সঙ্গে ছিল এক সাঁওতাল ছোকরা। পাহাড়ের উপর অনেক উঁচুতে বুনো হাতিতে চারা কেঁদ গাছ ভেঙে দিয়েছিল। সেই পথ প্রদর্শক সাঁওতাল ছোকরা আমাকে দেখিয়েছিল চিহর ফল, এক রকমের বুনো শিমের মতো ফল। তার বীজ পুড়িয়ে খেতে ঠিক গোল আলুর মতো। সেই পুড়িয়ে খাইয়েছিল। পাহাড়ের ওপরকার জঙ্গল থেকে সংগ্রহ করে এনেছিল। পাহাড়ের এক জায়গায় একটা গুহা দেখিয়ে বলেছিল গুহা এখান থেকে সুবর্ণরেখার ওপার পর্যন্ত চলে গিয়েছে। এসব অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বড়ই ভালো। যারা ঘন অরণ্যানী নির্জন শৈলমালার সৌন্দর্য ভালোবাসেন তাদের এসব স্থানে আসা দরকার। বনের মধ্যে মাঝে মাঝে ক্ষীণকায়া পার্বত্য নদী, হয়তো হাঁটুখানিক জল ঝিরঝির করে বইছে ওই পাথরের নুড়ির উপর দিয়ে। 2 ধারেই জনহীন বনভূমি, কেঁদ পলাশ এবং শালের জঙ্গল, ঘন এবং প্রস্তরাকীর্ণ। কত বিচিত্র বন্য পুষ্প, বন শেফালির বন।
বারবার যাতায়াত করতে করতে ভয়ও ভেঙে গেছিল। যখন নিজের চোখে কখনো ভালুক দেখলাম না বা বুনো হাতির তাড়াও সহ্য করতে হলো না, তখন মনে হলো অনর্থক কেন একজন গাইড নিয়ে এসে পয়সা খরচ করা, যেতে হলে একাই যাব। অর্থব্যয় ছাড়া গাইড নিয়ে ঘোরার অন্য সুবিধাও ছিল। ধরুন এক জায়গায় এক চমৎকার বন্যপুষ্পের শোভা, পাহাড়ের নীল চূড়া সুনীল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে, নিকটেই ক্ষুদ্র পার্বত্য ঝর্ণার মৃদু কলধ্বনি, বনস্পতিদের শাখায় শাখায় বন্য পক্ষীর কূজন। আমার মনে হলো এখানে অদূরবর্তী শিলাখণ্ডে পিয়াল গাছের স্নিগ্ধ ছায়ায় কিছুক্ষণ চুপ করে বসে থাকি, আপন মনে প্রকৃতির এই নিরালা রাজ্যে বসে বনবিহগ কাকুলি শুনি। কিন্তু গাইড গাইড তো দুদণ্ড স্থির হয়ে বসতে দেবে না, বলবে, চলো বাবুজি চলো, এখনো অনেক পথ বাকি। তাছাড়া সঙ্গে লোক থাকলে মনের সেই শান্ত সমহিত ভাবও ঠিক আসে না। এইসব কারণেই ইদানিং একাই বেড়াতে যেতাম বনের মধ্যে। কিন্তু যে ঘটনার কথা এখানে বলবো, তার পূর্বে ওই সুবর্ণরেখার ওপারে 2-3 মাইল ছাড়া একা খুব বেশি দূরে যাইনি। বড়জোর গিয়েছি ওই সিদ্ধেশ্বর পাহাড় শ্রেণীর পাদদেশ পর্যন্ত গিয়েছি, আবার বেলা পড়বার অনেক আগে সুবর্ণরেখার তীরে ফিরেও এসেছি। দোলের ছুটিতে একবার গালুডি গিয়ে দেখি অপূর্ব নির্মেঘ নীল আকাশ, বনে বনে শাল মঞ্জরির গন্ধ, নব বসন্তে নতুন কচি কচি ওঠা শাল কেঁদ পিয়াল মহুয়া, গাছে গাছে কুঁড়ি দেখা দিয়েছে। বসন্তের বন্য এসেছে পাহাড়ি ঝর্ণার মতো নেমে, বিচিত্র বর্ণে বিচিত্র সজ্জায় বনে বনে। একজন বৃদ্ধ সাঁওতালের মুখে শুনেছিলাম 5 মাইল দূরে বনের মধ্যে এক জায়গায় একটা ছোটোখাটো জলপ্রপাত আছে, জায়গাটার নাম নিশি ঝর্ণা। সেখানে নাকি বন আরও ঘন, পথে এক জায়গায় পুরোনো আমলের একটা দেউল আছে, এই সব আর কি। জায়গাটা দেখার খুব ইচ্ছা হলো। দোলের আগের দিন বেলা 10টার মধ্যে কিছু খেয়ে নিয়ে জায়গাটার উদ্দেশ্যে বার হয়ে পড়লাম। শীঘ্রই সুবর্ণরেখা পার হয়ে গিয়ে রাখা মাইন্সের পথ ধরলাম। মুসাবনি রোড, যেখানে রাখা মাইন্সের 4 নম্বর শ্যাফটের ভিতরে গভীর বনের মধ্যে গালুডির পাকা রাস্তার সঙ্গে মিশেছে, সেখানে পৌঁছতে বেলা প্রায় 11:30 বেজে গেল। তারপর বাঁধা সড়ক ছেড়ে দিয়ে বাঁদিকে কুলামাউড়ো বলে একটা ক্ষুদ্র গ্রাম্য বন পার হয়ে পায়ে চলা সুঁড়ি পথ ধরে ধনজরি পাহাড়ের নিচেকার ঘন বনের মধ্যে চলে গেলাম। পথ যে আমার একেবারে অপরিচিত তা নয়, আরও বেশি দূর অগ্রসর না হলেও কুলামাউড়ু গ্রামে সাঁওতালি উৎসবে সাঁওতালি নৃত্য দেখতে এর আগেও একবার এসেছি। সুতরাং আমার মনে দ্বিধা বা ভয় থাকার কোনো কথা নয়, তা ছিলও না। কুলামাউড়ু পিছনে ফেলে চলেছি। আমার ডাইনে ধনঝরি পাহাড় সরু বন্য পথের সমান্তরালভাবে যেন চলেছে উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে। বনের ক্রমশ গভীর থেকে গভীরতর দিকে আমি প্রবেশ করছি, তা বেশ লক্ষ্য করছি। কিছু দূর গিয়ে বাঁ দিক থেকেও আর একটা শৈলশ্রেণী যেন ক্রমশ ধনঝরির গায়ে মেশবার চেষ্টা করছে। যে অরণ্য উপবৃত উপত্যকা দিয়ে আমি চলেছি সেটা যেন ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। আমার জানা ছিল এই পথটা বনের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় ধনজরি পাহাড় পার হয়ে ওপারে চলে গিয়ে আবার মুসাবনি রোডের সঙ্গে মিশেছে। সুতরাং মনে কোনো উদ্বেগ ছিল না, জানি যেতে যেতে আপনা আপনি মুসাবনি রোড পড়বেই। নিশিঝর্ণা কোথায় আমার জানা ছিল না। আমি বনের মধ্যে যেতে যেতে কান খাড়া করে আছি, কোথাও যদি ঝর্ণার শব্দ পাওয়া যায়। এক জায়গায় সত্যিই শব্দ পাওয়া গেল জলের। সুঁড়িপথটা ছেড়ে নিবিড়তর বনের মধ্যে ঢুকে দেখি একটি ক্ষুদ্র পার্বত্য নদী উপল রাশির উপর দিয়ে বয়ে চলেছে। তার দুধারে এক প্রকার বন্য গাছ, অজস্র বেগুনি রঙের ফুল ফুটে আছে। স্থানটি যেমন সুন্দর তেমনই স্নিগ্ধ। কতক্ষণ বসে রইলাম একটা শিলাখণ্ডে, উঠতে যেন ইচ্ছাই করছিল না। কিন্তু এই বনে থাকা তখন যে উচিত না তা তখন বুঝিনি। প্রথমত তো বনের উপর ওসব নিভৃত স্থানে, বিশেষ করে যেখানে জল থাকে, সেখানে বাঘ থাকা বিচিত্র নয়। দ্বিতীয়ত বেলা গেল, পথ তখনও কত বাকি সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না।
অথবা ধারণা থাকলেও ভুল ধারণা ছিল। যখন আবার সুড়িপথটায় উঠলাম তখন বেলা বেশ প্রায় পড়ে এসেছে। বনের এই অংশের শোভা অবর্ণনীয়। প্রথম বসন্তে কত কি বনের ফুলের গাছের মাথা আলো করে রেখেছে। ধনঝরির নীল সানুদেশ একদিকে খাড়া হয়ে উঠেছে ডাইনে, শাল মঞ্জুরির সুবাসে এই উপত্যকার বাতাস নিবিড় হয়ে উঠেছে। বেলা পড়বার সঙ্গে সঙ্গে যেন গন্ধটি আরও বাড়ছে। কতক্ষণ অন্য মনে চলেছি, সুড়িপথটাও কখন যে হারিয়ে গেছে খেয়াল পড়েনি। হঠাৎ দেখি আমার সামনেই ধনঝুরি পাহাড়ের খুব উঁচু একটা অংশ। সেখানে পাহাড় টপকে ওপারে ছাড়িয়ে এসে আর লোকালয় চোখে পড়েনি। বেলাও পড়েছে, একটু ব্যস্তই হয়ে পড়লাম। তাছাড়া সুড়িপথটাই বা কোথায় গেল? বনের মধ্যে ব্যস্ত হয়ে পথ খুঁজতে গিয়ে আরও গভীর বনের মধ্যে ঢুকে গেলাম। এদিকে সূর্য হেলে পড়েছে। এ বনের মধ্যে আর বেশিক্ষণ দেরি করা উচিত হবে না। ভাবলাম আর নিশিঝর্ণা দেখার দরকার নেই, এবার যে পথে এসেছি সে পথেই বাপু ফিরে যাই। কিন্তু কোথায় সে পথ? ক্রমে এমন সব জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি যেখান দিয়ে আসবার সময় আসেনি, তা বেশ ভালো বুঝলাম। বনের মধ্যে দিগ্ভ্রান্ত হওয়া খুব সহজ, বিশেষ করে এ ধরনের নিবিড় বনে। কিন্তু আমি জানি ধনঝরি উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে বিস্তৃত। বিশেষত সূর্য যখন এখনো আকাশে দেখা যাচ্ছে তখন দিকভুলের সম্ভাবনা অন্তত নেই, এই একটা ভরসা আমি মনে মনে রেখেছিলাম। কিন্তু ভরসা ভরসায় রয়ে গেল, শেষ পর্যন্ত কোনো কাজে এলো না। সূর্য ক্রমে পাহাড়ের অন্তরালে অস্ত গেল, ছায়া ঘনিয়ে এলো বনে। যদিও সামনে জ্যোৎস্না রাত্রি, তবুও এই ঘন জঙ্গলের মধ্যে একা রাত্রি কাটানোর সম্ভাবনায় বিশেষ পুলকিত হয়ে উঠলাম না আমি। হঠাৎ মনে হলো ধনঝরি পাহাড়ের ওপারেই তো মুসাবনি রোড। পাহাড়টা যদি কোনো রকমে টপকাতে পারি, এখনো রাত হয়নি, লোকালয়ে পৌঁছতে পারবো। নতুবা ঘনায়মান সন্ধ্যার অস্পষ্ট আলো অন্ধকার যতই জঙ্গলের মধ্যে ঘুরব ততই সম্পূর্ণরূপে পথভ্রান্ত হয়ে পড়তে হবে। একটা জায়গায় মনে হলো যেন ধনঝরি একটু নিচু হয়েছে। এই ধরনের নিচু খাঁজ দিয়েই আমার জানা পায়ে চলার সুড়ি পথটা গেছে, ঘন চুলের মতো চেরা সিঁথির মতো। পার্বত্য পথের কোনো চিহ্নই দেখছি না কোনো দিকে। তবুও এই অপেক্ষাকৃত নিচু থাক টপকে ধনঝরির ওপারে যাওয়া খুব কঠিন হবে বলে তো মনে হয় না। জুতোটা খুলে হাতে নিলাম। পাহাড়ের কিছু দূর উঠে গিয়ে দেখি নিচের বনের মধ্যে যত অন্ধকার উপরে ঠিক ততটা নয়। জ্যোৎস্না উঠল, জ্যোৎস্না ফুটবে ভালো। প্রথমে খানিকটা উঠেই মনে হলো ভুল জায়গা দিয়ে পাহাড় পার হচ্ছি। এখান দিয়ে কখনো কেউ পাহাড় পার হয়নি। যেমন বড় বড় পাথরের চাই, তেমনি কাঁটা গাছ সর্বত্র, খালি পায়ে ধারালো পাথরের উপর দিয়ে চলতে বিষম কষ্ট, অথচ জুতো পায়ে দেওয়াও চলে না। পাহাড়ের উপরে খানিকটা উঠে গেলাম দিব্যি। তারপরে এক জায়গায় গিয়ে দেখি সামনে একেবারে খাড়াই দুরারোহ পাহাড়ের দেয়ালের মতো উঠেছে। বড় বড় গাছের শেকড় ঝুলছে, যেন জলের তোরে নদীর পাড় ভেঙে পড়েছে। আমি শিক্ষিত পর্বত আরোহণকারী নই, সেই খাড়া উত্তুঙ্গ পাহাড়ের দেওয়াল বেয়ে ওঠা আমার পক্ষে তাই অসম্পূর্ণভাবে আটকে গেলাম। এদিক ওদিক চেয়ে দেখি একদিকে একটা মসৃণ প্রকাণ্ড শিলা আড়ভাবে শোয়ানো। সেখানে উচ্চতায় আন্দাজ 20-22 হাত এবং চওড়ায় 30-32 হাত মতো হবে। এ ধরনের পাথরকে এদেশে রাগ বলে। রাগ পার হওয়া বিপজ্জনক, কারণ হাত পা দিয়ে ধরবার এতে কিছু থাকে না। তবে এখানে অন্তত 60 ডিগ্রি কোণে হেলে আছে বলে আমার ভরসা হলো। এই একমাত্র পথে পাহাড়ের উপরের দিকে ওঠা চলবে এখন। জুতো যখন পায়ে নেই, একরকম করে 4 হাতে পায়ে হামাগুড়ি দিয়ে রাগ পার হয়ে ওপরে যাওয়ার এক চেষ্টা করতে লাগলাম। তারপর ওঠার বিশেষ কষ্ট নেই, শুধু অর্জুন আর শুভ্র নিষ্পত্র শিববৃক্ষের জঙ্গল। পাকাভাবে চাঁদের আলো এসে শিববৃক্ষের দুধের মতো সাদা ধপধপে গুঁড়ির গায়ে পড়েছে, কারণ তখন প্রদোষের ঈষৎ অন্ধকার কেটে জ্যোৎস্না ফুটে উঠেছে। এক জায়গার উপর দিকে মনে হলো যেন গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে। কৌতূহল হলো অন্তত,
আপনি আপনি গাছে কি করে আগুন লাগবে? ওপরে উঠে গিয়ে দেখি সত্যি এক জায়গায় মোটা শিকড়ের গা দিয়ে ধোঁয়া বার হচ্ছে। তবে কিভাবে শিকড়ে আগুন লাগলো তা আমি আজও বলতে পারবো না। তখন আমি অনেকখানি উপরেই উঠে গিয়েছি। নিম্নের উপত্যকার গাছপালার মাথা ঝাঁকড়া চুল কাফরিদের মতো দেখাচ্ছে। চাঁদের আলো বনের নিবিড় অন্ধকার উপত্যকার মধ্যে এতটুকু ঢোকেনি। ওপর থেকে ঘন কালো দেখা যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ধনঝরির বিভিন্ন চূড়ার বনরাজির মাথায় শুভ্র ঢেউ দেখা যাচ্ছে। সে জনমানবহীন শৈলমালার ঊর্ধ্বে শানুতে জ্যোৎস্না প্লাবিত শুক্লা চতুর্দশী রাত্রির শোভা যে দেখেনি তাকে বলে বোঝানো যাবে না সে কি অপূর্ব সুন্দর দৃশ্য। একা যেন আমি পৃথিবীর ঊর্ধ্বে কোনো দেবালকে বিচরণশীল আত্মার মতো রইলাম। আমার চোখের সম্মুখে যে দৃশ্য দূর থেকে সুদূরে প্রসারিত, কোনো পার্থিব চক্ষু কোনোদিন তা দর্শন করেনি। কিন্তু সেখান থেকে আমার মনে হলো আমি সম্পূর্ণ ভুল করেছি। যেদিক দিয়ে পাহাড়ে উঠেছি সেখান দিয়ে পাহাড় টপকাবার উপায় নেই। যতই উঠি ততই যেন দেখি আমার সামনে অর্জুন আর শিববৃক্ষে সাদা সাদা সোজা গুঁড়িগুলো গাছ থেকে উঠে যেন স্বর্গে উঠে যাচ্ছে। অর্থাৎ চোখের সামনে পাহাড়ের শিখরদেশের তখনও পর্যন্ত কোনো পাত্তাই নেই। তাছাড়া ক্লান্তও হয়ে পড়েছি খুব। বুকের মধ্যে ঢিপ ঢিপ করে যেন ঢেঁকির পার পড়েছে। অতিরিক্ত শ্রমের ফলেই এটা হচ্ছে। এই বন ভেঙে অতখানি উঠে উপরের ঢালু দিয়ে নামতে পারবো বলে তো মনে হলো না। তার চেয়ে যে পথে উঠেছি হাত পা ভেঙে মরার চেয়ে নিম্ন উপত্যকায় নেমে জ্যোৎস্নার আলোয় আবার না হয় পথ খুঁজি। বিপদ এলো এতক্ষণে এই নামার সময়, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। একেবারে মৃত্যুর সম্মুখীন হতে হলো প্রায়। দুর্ঘটনা যখন আসে এরকমই অতর্কিতেই তা আসে। যতটা উঠেছিলাম জ্যোৎস্নার আলোতে একরকম করে নেমে এসে সেই রাগখানার কাছে পৌঁছালাম। রাগ পার হয়ে নেমে গেলেই উপত্যকা আর বেশি নিচে নয়। রাগ বেয়ে নামতে হবে, কারণ অন্যদিকে নামার কোনো উপায় নেই। অথচ রাগ এমন মসৃণ যে হাত পায়ে আঁকড়াবার কিছুই নেই। এ ধরনের পাথর বেয়ে ওঠা বরং সহজ, কিন্তু নামা অত্যন্ত কঠিন। তাড়াতাড়িতে আর একটা ভুল করলাম। উপুর হয়ে না নেমে চিত হয়ে নামতে লাগলাম। যাই হোক, খানিকটা তো নামলাম দিব্যি। তারপর কারখানার মতো একটা কিছু দেখলাম। না না না, ওটা বোধহয় পাথরখানা ছিল। পাথরখানার উপরের দিকে যে প্রান্ত হাত দিয়ে ধরেছিলাম সেটা ছেড়ে দিয়ে গড়িয়ে সরসর করে আরও খানিকটা নেমে গেলাম। তারপর পাথরের গায়ে এক জায়গায় একটা শুকনো পাতা জমে আছে। সেখানটিতে পাথরের কোনো খাঁজ আছে কিনা ভেবে পা নামিয়ে দিয়েছি, অমনি শুকনো পাতার রাশ হড়হড় করে সরে গেল। সেই ঝোঁকে আমিও খানিকটা গড়িয়ে পড়লাম। অথচ পায়ে আটকাবার কোনো খাঁজ বা উঁচু নিচু জায়গা কিছুই পেলাম না। তখন আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে। কোথাও কিছু ধরবার নেই, স্লেটের মতো মসৃণ পাথরখানার কোনো জায়গা। আমি চিত হয়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় তার উপর শুয়ে আছি এবং আঙুল টিপে বা সামান্য কিছুটা ধরে আছি। সেটা ছেড়ে দিলেই নিচের দিকে গড়িয়ে পাথরের নুড়ি স্তূপের উপর গিয়ে পড়ব। সে পাথরের স্তূপ অন্তত 30 ফুট নিচে। তার ওপর পড়লে তীক্ষ্ণ ধারালো অসমান প্রস্তরখণ্ডে বিষময়ভাবে আহত হতে হবে। তারপর হাত পা ভেঙে পড়ে থাকলে এ জনশূন্য পাহাড়ের উপরে কেই বা উদ্ধার করবে? এই অবস্থায় মৃত্যু ঘটা বিচিত্র কি! যখন আমি বুঝলাম আমি খুবই বিপদগ্রস্ত, তখন হাতে পায়ে আর যেন কোনো বল নেই। আঙুলে টিপে ধরবো কি, আঙুলই ক্রমশ অবশ হয়ে আসছে। এভাবে আর কিছুক্ষণ কাটলেই গড়িয়ে নিচে পড়ে যাব এবং সাংঘাতিকভাবে আহত হব। তখন মনে হলো উঠবার সময় পাথরখানার এই অংশ দিয়ে উঠিনি, কোণ ঘেঁষে উঠেছিলাম। সেখানে নিচে ছোট বড় অসমান শিলাখণ্ডের ধাপ মতো ছিল। তখন দিনের আলো ছিল বলে দেখে শুনে উঠবারও একটা সুবিধা হয়েছিল। এখন রাত্রে, বিশেষ করে উপরের দিক থেকে নামবার সময় অতটা বুঝতে পারিনি। উদ্ভ্রান্তের মতো চারিদিকে চেয়ে রইলাম। জলে ডোবার পূর্ব মুহূর্তে মজ্জামান ব্যক্তি যেমন কোনো আশ্রয় খোঁজে, ঠিক তেমনই। হঠাৎ নজরে পড়ল হাতখানেক দূরে একটা অর্জুন গাছের মোটা শেকড় ওপরের একখানা শিলাখণ্ডের ফাটল থেকে বার হয়ে ঝুলছে। মরিয়ার মতো সাহসে ঝোঁক দিয়ে দাঁড়িয়ে উঠে সেই শিকড়টি আঁকড়ে ধরতে লাগলাম এবং ধরেও ফেললাম। এতে নিজেকে আরও বিপন্ন করেছিলাম,
কারণ শিকড় হাতের নাগালে না এলে টাল খেয়ে পড়ে গিয়ে সজোরে নিচে প্রশস্ত রাশির উপর পড়ে চূর্ণ হয়ে যেতাম। ধীরে ধীরে গড়িয়ে পড়লে হয়তো চোট খেয়ে বেঁচে যেতাম, কিন্তু এতে বাঁচবার সম্ভাবনা আদৌ ছিল না। রাগ থেকে শিকড় ধরে নেমে এসে সর্বাঙ্গ দিয়ে যেন ঝাল বেরুচ্ছে বলে মনে হলো। নিশ্চিন্ত দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ পেলে যেমন হয় মানুষের। কিছুক্ষণ বসে বিশ্রাম করে নিয়ে হাত পায়ের অবশ ভাবটা কাটিয়ে আবার নামতে আরম্ভ করলাম এবং 15 মিনিটের মধ্যেই ধনঝুরির উপত্যকা সমতল ভূমিতে পা দিলাম। তখন আমার মনে সাহস বেড়ে গিয়েছে। গুরুতর দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেয়ে সমতল ভূমিতে কোনো বিপদই আর আমার কাছে বিপদ নয়। তখন রাত আন্দাজ 10টা হবে। জ্যোৎস্না খুব ফুটেছে। বনের মধ্যে আগের মতোই আর কোনো অন্ধকার নেই। প্রথমে সেই পার্বত্য নদীর ধারে এসে পৌঁছালাম, তার জলের কলধ্বনি শুনে শুনে। জলপান করে এবং মাথায় মুখে জল দিয়ে শরীর এবং মন সুস্থ হলো। মনে তখন ভয় বা উদ্বেগ আদৌ কোনোটাই নেই। সুতরাং ধীর মস্তিষ্ক নিয়ে খুঁজতে খুঁজতে সেই সুঁড়ি পথটা প্রায় আধ ঘন্টা পরে বার করলাম। কুলমাউড়ু যখন এসে পৌঁছেছি তখন রাত 12টারও কম হবে না। গ্রাম নিখুঁতি হয়ে গেছে বহুক্ষণ। আমার দেখে গ্রাম্য কুকুরের দল মহা ঘেউ ঘেউ শুরু করলো। একটা ঘরের দাওয়ায় লোকেরা শুয়েছিল। কুকুরের ডাক শুনে তারা জেগে উঠল। আমায় দেখে তারা খুব আশ্চর্য হয়ে গেছিল। তাদের মধ্যে কেউ কেউ আমায় বনের মধ্যে যেতে দেখেছিল দুপুরের পরে। বললে, খুব বেঁচে গিয়েছিস বাবু, শঙ্খচূড় সাপের সামনে পড়লে আর বাঁচতিস না। ধনঝরির বনে বড্ড শঙ্খচূড় সাপের ভয়। রাতটা সে গ্রামে কাটিয়ে সকালে সুবর্ণরেখা পার হয়ে গালুডিতে ফিরে গেলাম।